বাজাতে 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 সকল জীবন পথিক এ পথ ধরেই কান্না হাসির দোলদোলানিতে দুলতে দুলতে জীবনের উপান্তে মিলিত হয় অসীমের সঙ্গে। জীবনের অমোঘ পরিণতি মৃত্যুর মধ্যে দিয়ে এ এক আনন্দময় উপলব্ধি। বড় মুশকিলে পড়ে গেছে গোবিরাজ মশাই। যখন ও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখন ও কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো। ও চলে গেলে আমার এই ঘর যেন আর ঘরই থাকবে না। কবিরাজ মশাই, আপনি কি মনে করেন ওকে? ভাগ্য ভাগ্য ওর ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখছে তাতে তো বলেন কি? শাস্ত্রে বলছেন পৈতৃকান সন্নিপাজ্যান কব্বাদ সমুদ্ভবন। থাক থাক, আপনি আর ওই শোকগুলো আওড়াবেন না, ওতে আমার আরো ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটি যদি বলে দেন। খুব সাবধানে রাখতে হবে, খুব সাবধানে। আহা, সে তো ঠিক কথা, কিন্তু কি বিষয়ে সাবধান হতে হবে সেইটি স্থির করে দিয়ে যান। আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরে একেবারে দিতে পারবেন না, একেবারেই না। দেখুন, ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখা যে ভারী শক্ত। তা কি করবেন বলেন? এই শরৎকালে রৌদ্র আর বায়ু দুই বালকের পক্ষে বিষবর, একেবারে বিষবর। কারণ কিনা শাস্ত্রে বলছে অপুষ্মারে জ্বরে কাশে কমলায়ন হবনি মুখে। থাক থাক থাক, আপনার শাস্ত্র না। তাহলে আপনি ওকে বলছেন যে ওকে ঘরের মধ্যে বন্ধ করে নিতে হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই? কিছু না, কারণ পবনে তপনে চৈব। আপনার জৈব নিয়ে না, মানে আমি বলছি আপনার ওই জৈব নিয়ে আমাকে বলতো। ও থাক না, কি কি করতে হবে সেটি বলে দিন। কিন্তু আপনার ব্যবস্থা বড় কঠোর, ও জানেন তো। আমি দেখছি রোগের সমস্ত দুঃখ বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাওয়ার সময় ওই কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। তা কি করবেন বলেন? সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। তাই তো মহর্ষি চবন বলেছেন ভেষজান হিতবাক্যাঞ্চ তিক্তং আশুভ্রপ্রদং। বুঝছেন না? তিক্তং কিন্তু আশুভ্রপ্রদং। আজ তাহলে উঠি দত্ত মশাই। তিক্তং আশুভ্রপ্রদং, ওইটুকুই ছেলে দিন রাত্রি ঘরের মধ্যে বন্ধ করে রাখো। শরৎকালে রুদ্র আর বায়ু, তুই নাকি ওর পক্ষে বিষবাদ। জয় হো। ওই রে, ঠাকুরদা এসেছে, সর্বনাশ করলে। কেন কেন, আমাকে তোমার ভয় কিসে? তুমি যে ছেলে খাপাবা সর্দার। তুমি তো ছেলেও নাও, তোমার ঘরেও ছেলে নেই, তোমার খ্যাপারও বয়স গেছে, তা তোমার ভাবনা কি? ঘরে যে ছেলে একটি এনেছি গো। সে কিরকম? আমার পরিবারের যে পোষ্যবৃত্ত নেওয়ার জন্য খেপে উঠেছিল। সে তো অনেকদিন থেকেই শুনছি, কিন্তু তুমি যে নিতে চাও না ভাই। জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি, কোথা থেকে পরের ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা মনে করলেও আমার খারাপ লাগতো। কিন্তু এই ছেলেটিকে আমার কিরকম লেগে গিয়েছে। হ্যাঁ, তাই এর জন্য টাকা যতই খরচ করছো ততই মনে করছো সে যেন টাকার পরম ভাগ্য। আগে টাকা রোজগার করতো, সে কেবল একটা নেশার মতো ছিল, না করে কোনো মতে থাকতে পারতাম না। কিন্তু এখন যা টাকা করেছি সবই ছেলে পাবে জেনে উপার্জনে ভারী আনন্দ পাচ্ছি। বেশ বেশ, তা ভাই ছেলেটি কোথায় পেলে বলো দেখি। আমার পরিবারের গ্রাম সম্পর্কে ভাইপো। ও,
ছেলেবেলা থেকে এই বেচারার মা নেই। আমি সেদিন তার বাপও মারা গেছে। আহা, তবে তো আমাকে তার দরকার আছে। কবিরাজ বলেছে তার ওইটুকু শরীরে একসঙ্গে ভাব, পিত্ত, শ্লেষ্মা যে কিরকম প্রকৃতিত হয়ে উঠেছে তাতে আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় তাকে কোনো রকমে এই শরতে রৌদ্র আর বাতাস থেকে বাঁচিয়ে ঘরে বন্ধ করে রাখা। ছেলেগুলোকে ঘরে বার করা তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় করি। তা মিছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্র আর হাওয়ারই মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো খেলাও আমি কিছু জানি। আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপরে এই ছেলেটির সঙ্গে ভাগ করে নেব। হ্যাঁ, চললো। হ্যাঁ, জয় হো, জয় হো। এসো এসো বাবা, অমল এসো। আমি কি আর উঠোনটাতেও যেতে পারবো না? না বাবা, ওই যে যেখানটাতে পিসিমা জাঁটা দিয়ে ডাল ভাঙছে, ওই যে দেখো না, যেখানে ভাত ডালের খুটকুলি দুই হাতে তুলে নিয়ে এসে লেজের ওপর ভর দিয়ে বসে কাঠবেড়ালি কুটুস কুটুস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না। না বাবা। আমি যদি কাঠবেড়ালি হতাম তাহলে বেশ হতো, কিন্তু পিসেমশাই আমাকে কেন যেতে দেবে না? কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? হ্যাঁ, বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লে কি সমস্ত জানা যায়? বেশ, তাও বুঝি জানো না? পুঁথি তো আমি কিছুই পড়িনি, তাই জানি না। জানো জানো অমল, বড় বড় পণ্ডিতরা সব তোমার মতো, তারা তো ঘর থেকে বেরোয় না। বেরোয় না? না মানে কখন বেরোবে বলো? তারা তো বসে বসে কেবল পুঁথি পড়ে, আর কোনো দিকেই তাদের চোখ নেই। জানো জানো অমল বাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে। হ্যাঁ, বসে বসে এই এত বড় বড় সব পুঁথি পড়বে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। না না পিসেমশাই, তোমার দুটো পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না। পিসেমশাই, আমি পণ্ডিত হব না। সে কি কথা অমল, যদি পণ্ডিত হতে পারতাম তাহলে আমি তো বেঁচে যেতাম। আমি যা সে সব দেখবো, কেবলই দেখে বেড়াবো। হ্যাঁ শোনো, একবার দেখবে কি, দেখবার এত আছি বাকি। আমাদের জানলার কাছে বসে সেই যে দূরের পাহাড় দেখা যায়, আমার ভাই ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যায়। তা কি পাগলের মতো কথা, কাজ নেই কম্ম নেই, খামাখা পাহাড়টা পার হয়ে চলে যায়। কি যে বলে তার ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে, তো তো বুঝতেই হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ। নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার কি দরকার ছিল বলো তো? পিসেমশাই, তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা তো কথা বলতে পারে না, তাই অমনি নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরে যারা ঘরের মধ্যে বসে থাকে, তারাও দুপুরবেলা একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিতরা বুঝি শুনতে পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতেও চায় না। আমার মতো খেপা আমি কালকে একজনকে দেখেছি। সত্যি নাকি? কিরকম শুনি? তার কাঁধে একটা বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুটুলি বাঁধা, মা হাতে তার ঘটি, পুরনো একজোড়া লাগড়ার জুতো পরে সেই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলুম, এই তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে
আমি তাকে জিজ্ঞেস করলুম, এই তুমি কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? হ্যাঁ, তা হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। বেশ, তো আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াই। আর যদি খুঁজে না পাও? খুঁজে যদি না পাই, তাহলে আবার খুঁজবো। তারপর সেই নাগরাজ জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগি। সেই যে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে গেছে, সেইখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিল। তারপর পুঁটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে খেতে লাগে। খাওয়া হয়ে গেলে আবার পুঁটুলি বেঁধে ঘাড়ে করে নিলে। তারপর পায়ের কাপড় গুটিয়ে নিয়ে সেই ঝর্ণার ভিতর নেমে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি, ওই ঝর্ণার ধারে গিয়ে আমি একদিন ছাতু খাবো। পিসিমা কি বললে? পিসিমা বললে, আগে তুমি ভালো হও, তারপরে তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পিসেমশাই, আমি কবে ভালো হব? আর তো দেরি নেই বাবা। দেরি নেই? না না, আর তো দেরি নেই। ভালো হলেই কিন্তু আমি চলে যাব। কোথায় চলে যাবে? কত আঁকা বাঁকা ঝর্ণার জলে পা ডুবিয়ে ডুবিয়ে চলে যাব। দুপুরবেলা সবাই যখন ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে, তখন আমি কোথায়, কত দূরে, কেবল কাজ খুঁজতে খুঁজতে বেড়াতে বেড়াতে চলে যাব। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপর তুমি। তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই। তা তো বেশ, তো তুমি কি হতে চাও বলো? আমার এখন কিচ্ছু মনে পড়ছে না। আচ্ছা, আমি ভেবে বলবো। কিন্তু তুমি অমন করে যে সে বিদেশি লোককে ডেকে ডেকে কথা বলো না। বিদেশি লোক আমার ভারী ভালো লাগে। ভালো লাগে যদি তোমাকে ধরে নিয়ে যেত। তাহলে তো সে বেশ হতো, কিন্তু আমাকে কেউ তো ধরে নিয়ে যায় না। সবাই কেবল চুপ করে বসিয়ে রেখে দেয়। বাবা আমি যাই, আমার কাজ আছে, আমি চললো। কিন্তু বাবা দেখো, বাইরে যেন বেরিয়ে যেও না। যাব না, কিন্তু পিসেমশাই, রাস্তার ধারের এই ঘরটিতে আমি বসে থাকবো। তবে বাইরে যেও না। দইওয়ালা, ও দইওয়ালা, একটিবার শুনে যাও না দইওয়ালা। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেত। আমার সঙ্গে? হ্যাঁ, তোমার সঙ্গে। তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই আমি সবসময় এখানেই বসে আছি। বাছা, তো তোমার কি হয়েছে বাছা? জানি না আমার কি হয়েছে, আমি তো কিছু করিনি, তাই জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো?
আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সে পাঁচমুড়ো পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। পাঁচপুরা পাহাড়, সামলি নদী, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কিন্তু কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলেছো বাবা। পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলেছো। আমাদের গ্রামে গরু চড়ে, বই খুব চড়ে। মেয়েরা সব নদী থেকে জল তুলে নিয়ে এসে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাবা, একদম ঠিক কথা তো। আমাদের সব গয়লা পাড়ার মেয়েরা ওই নদী থেকে জল তুলে তো নিয়ে যায়, তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওলা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে বেরোতে বলবে, সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দিও না, ওই রকম বাঁক কাঁধে নিয়ে খুব দূরে রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন বাবা? এত এত পুঁটি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে, তোমাদের বুড়ো বটের তলায় গয়লাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বিক্রি করে বেড়াবো। কেমন করে তুমি বলো? দই দই দই, ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও। আর পোড়া কপাল, এই সুর কি শেখবার সুর? না না, ও আমার শুনতে ভারী ভালো লাগে। যেমন আকাশের খুব শেষ থেকে পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল, কি জানি কি মনে হচ্ছিল। বাবা, এই এক ভাট দই তুমি খাও বাবা। না না, আমার তো পয়সা নেই। পয়সার কথা বলো না বাবা, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। দইওয়ালা, তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসানই হয়নি। দই বেচতে যে কত সুখ সে তোমার কাছেই শিখে নিই। আজ তাহলে আমি আসি বাবা। দই দই দই, ভালো দই, পাঁচপুরা পাহাড়, সামলি নদীর ধারে, গোয়ালাদের বাড়ির দই। তারা ভোরের বেলা গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধেবেলা মেয়েরা দই পাতে, সেই দই 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 দই, ভালো দই। আরে প্রহরী পাইচারি করে বেড়াচ্ছে। প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন তোমাকে ভয় করবে কেন? আমি যদি তোমাকে ধরে নিয়ে যাই? ধরে নিয়ে যাবে? কোথায় ধরে নিয়ে যাবে? একেবারে ওই রাজার কাছে যদি ধরে নিয়ে যায়। রাজার কাছে নিয়ে যাও না আমাকে, কিন্তু কবিরাজ আমাকে বাইরে যেতে বারণ করেছে। আমাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। আমার
আজ বারণ করেছে। আহা, তাই তো বটে, তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোণে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরগুলি দেখা যাচ্ছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো তো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজালেই তো সময় হয়ে যায়। সে কি হয় বাপু, সময় হলে আমি তবে ঘন্টা বাজিয়ে দিই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সবার খাওয়া হয়ে যায়, পিসেমশে কোথাও কাজ করতে বেরিয়ে যায়, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। আমাদের খুদে কুকুরটা উঠোনের ওই কোণের ছায়া লেজের মধ্যে মুখ গুঁজে ঘুমোতে থাকে। তখন তোমার ওই ঘন্টা বাজে, ঢং 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 ঢং। তোমার ঘন্টা কেন বাজে? আমার ঘন্টা ঘন্টা বাজে এই কথা বলে সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কোন দেশে? সে কথা কেউ জানে না বাপু। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যায়। যে দেশের কথা কেউ জানে না, সে দেশ অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বল কি? কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে। কোনদিন দেখো কবিরাজি হয়তো স্বয়ং হাতে ধরে তোমাকে নিয়ে যাবেন। না না, তুমি তো তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন, তিনি এসে তোমাকে ছেড়ে দিয়ে যান। আমার ভালো কবিরাজ কবে আসবে? আমার এখানে বসে থাকতে একটুও ইচ্ছে করছে না। অমন কথা বলতে নেই বাবা, বলতে নেই। না না, আমি তো বসেই আছি, যেখানে আমাকে বসিয়ে রেখেছে আমি সেইখান থেকে আমি তো বেরোই না। কিন্তু তোমার ওই ঘন্টা বাজে, ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী। কি বাবা, বলো। আচ্ছা, ওই যে রাস্তার ওপারে বড় বাড়িতে নিশে নুড়িয়ে দিয়েছে, আর ওখানে লোক কেবল আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। এই ছেলেটি ভারী মজার। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বল কি? দেখো, একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামেও চিঠি আসবে? আমি তো ছেলে মানুষ। আরে না, ছেলে মানুষকে রাজা এতটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন। বেশ, আমি কবে চিঠি পাবো? আর তুমি আমাকে চিঠি লিখবেন, তা তুমি কেমন করে জানলে? তা নইলে ঠিক তোমার ওই খোলা জানলাটার সামনে অত বড় একটা সোনালী রঙের মিশন মুড়িয়ে ডাকঘর খুঁজতে যাবেন কেন? ছেলেটাকে না আমার বেশ মজার লাগছে। আচ্ছা, রাজার কাছ থেকে আমার যদি চিঠি আসে তাহলে আমাকে কে এনে দেবে? হ্যাঁ, রাজার তো অনেক ডাকঘর করা আছে, দেখো নি? বুকে গোল গোল সোনার তকমা পরে ঘুরে বেড়ায়। আচ্ছা, কোথায় তারা ঘুরি? কেন, ঘরে ঘরে দেশে দেশে। এ প্রশ্ন শুনলে আমার হাসি পায়। বড় হলে আমি রাজার ডাকঘর করা হবে।
আরে সে খুব ভালো কাজ, ডাকঘর করা সে মস্ত জবর কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে চিঠি বিলি করে বেড়ানো খুব মস্ত ভালো জবর কাজ। তুমি হাসছো কেন? ওই কাজটাই আমার সকলের চেয়ে ভালো লাগে। না না, তোমার কাছে খুব ভালো। দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁ ঝাঁ করে তখন তোমার ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রে হঠাৎ বিছানায় উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে। বাইরের কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। এই রে, ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলে একটা মহা মুশকিল বাঁধাবে। কই মোড়ল, কই কই? ওই 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 যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোলপাতার ছাতি। ও ও ও কি বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না 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 না, ও আপনি ওগুলি করে। যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিনরাত এমনই লাগে যে ওকে একেবারে সকলেই ভয় করে। কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায়। আচ্ছা আচ্ছা, আজ তবে যাই, আমার কাজ কামাই হয়ে যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে শহরের সমস্ত খবর শুনিয়ে যাব। যাই তাহলে, যাই। রাজার কাছ থেকে রোজ একটা করে যদি চিঠি পাই তাহলে বেশ হয়। এই জানলার কাছে বসে বসে পড়ি, কিন্তু আমি তো পড়তেই পারি না। কে পড়ে দেবে? পিসিমা তো রামায়ণ পড়ে। পিসিমা কি রাজার চিঠি, রাজার লেখা পড়তে পারে? কেউ যদি না পড়তে পারি তাহলে আমি জমিয়ে রেখে দেবো, আমি বড় হলে পড়বো। আচ্ছা, রাজার ডাকঘর করা আমাকে যদি না চেনে তাহলে মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনে যাও না। কে রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে? কোথাকার বাঁদর এটা? তুমি মোড়ল মশাই, তোমাকে সবাই মানে। হ্যাঁ হ্যাঁ, মানে বই কি, খুব মানে। রাজার ডাকঘর করা তোমার কথা শুনে। না শুনে তার প্রাণ বাঁচে? বাঁচলে শব্দ কি? তুমি তাদের বলে দেবে আমার এই নাম অমল, আমি এই জানলার কাছটাতে বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে। তোমার নামে চিঠি? তোমাকে কি চিঠি দিই? রাজা যদি চিঠি লেখে তাহলে? এ ছেলেটাও তো কম না। রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে নাকি? তুমি যে তার পরম বন্ধু, কদিন না হয় তোমার সাথে দেখা না হয় রাজা শুকিয়ে যাচ্ছে, খবর পেয়েছি। আর বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে। মোড়ল মশাই, তুমি ওভাবে কথা বলছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? বাস রে, তোমার উপর রাগ করবো? এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি চলে, মাধব দত্তের বড় পাওয়ার হয়েছে দেখছি। দু পয়সা জমিয়েছে কিনা? এখন তার ঘরে রাজা ব্যবসা ছাড়ার কথা নেই। রহস্য না, ওকে মজা দেখাচ্ছে। ওরা বেশ শিগগিরই যাতে তোর রাজার চিঠি আসে আমি তার বন্দোবস্ত করছি। না না, তোমাকে কিচ্ছু করতে হবে না। কেন রে? তোর খবর আমাকে রাজাকে জানিয়ে দেবো, তিনি তাহলে আর দেরি করতে পারবেন না। তোমাদের খবর নেওয়ার জন্য এক্ষুনি পাইক পাঠিয়ে দেবেন। না, মালব দত্তের ভারী আস্পর্ধা, রাজার কানে একবার উঠলে দুরস্ত হয়ে যাবে।
করেছে। আহা হা হা হা, তবে বেরিয়েও না, কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে, আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। না না, বন্ধ করো না, আমার এখানে আর সব বন্ধ, কেবল এইটুকুই খোলা। তুমি কে বলো না? আমি তো তোমাকে চিনি না। আমি সুধা। সুধা? জানো না, আমি এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি, এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটি অমনি খুশি হয়ে উঠেছে? যতই চলেছো মল বাজছে ঝম ঝম ঝম। তোমার সঙ্গে যেতে পারতো তো উঁচু ডালে, যেখানে দেখা যায় না, সেইখান থেকে তোমাকে ফুল পেড়ে দিত। তাই বই কি? ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো? জানি গো, জানি, আমি খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় যদি আমাকে সবাই ছেড়ে যায় তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনের মধ্যে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, উঁচু ডালের সব আবার আগায়, যেখানে ময়ূর পাখি বসে বসে দোলা খায়, সেখানে আমি চাপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে? আহা, কি বুদ্ধি তোমার! কারণ দেখি আমি কি করে হব? আমি যে সুধা, আমি শশী মালিনীর মেয়ে, আমাকে রোজ এত এত মালা রাখতে হয়। আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতুম তাহলে কেমন মজা হতো। তাহলে সারাদিন কি করতে? আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিত। আমার খুশি মেনি আছে, তাকে নিয়ে যাই। বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে ফুল আর থাকবে না। আমার সঙ্গে আরেকটু গল্প করে যাও না, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বেশ, তুমি দুষ্টুমি করো না, লক্ষ্মী ছেলে হয়ে এইখানে স্থির হয়ে বসে থাকো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব। আর আমাকে একটা ফুল দিয়ে যাবে? ফুল এমনি কেমন করে দেব? দাম দিতে হবে যে। দাম? আমি বড় হলে তোমাকে দাম দেব। আমি ওই ঝর্ণা পার হয়ে কাজ খুঁজতে চলে যাব, তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ। তাহলে তুমি ফুল তুলে আসবে? আসবো। আসবে? আসবো। আমাকে ভুলে যাবে না, আমার নাম অমল। মনে থাকবে তোমার? না, ভুলবো না, দেখো মনে থাকবে। ভাই, তোমরা সব কোথায় যাচ্ছ ভাই? এখানে একটু দাঁড়াও না। আমরা খেলতে চলেছি। কি খেলবে তোমরা ভাই? আমরা চাষ খেলা খেলবো। এই যে আমাদের লাঙল, আমরা দুজনে 2 গরু হব। সমস্ত দিন খেলবে? হ্যাঁ, সমস্ত দিন। তারপরে সন্ধ্যের সময় নদীর পাড় দিয়ে বাড়ি ফিরে আসবে? হ্যাঁ, সন্ধ্যার সময় ফিরবো। আমার এই জানলার সামনে দিয়ে ফিরো ভাই। তুমি বেরিয়ে এসো না, খেলবে চলো। ও কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে বেরোতে বারণ করেছে। কবিরাজের মানা তুমি শোনো বুঝি? চল ভাই চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না ভাই, তোমরা আমার এই জানলার সামনে কিছুক্ষণ ধরে খেলো, আমি একটু দেখি। এখানে কি নিয়ে খেলবো? এই যে আমার সব খেলনা পড়ে রয়েছে, এইসব তোমরাই নাও ভাই। ঘরের ভেতর একলা খেলতে ভালো লাগে না, এইসব ধুলোয় ছড়ানো পড়েই থাকে, এ আমার কোনো কাজ
কাজে লাগে না। বাহ বাহ বাহ, কি চমৎকার খেলনা! এই যে জাহাজ, এই যে জটাই বুড়ি, দেখছিস ভাই কেমন সুন্দর সেপাই। এই সব তুমি আমাদের দিয়ে দিলে, তোমার কষ্ট হচ্ছে না? না, কিছু কষ্ট হচ্ছে না, আমি এই সব তোমাদের দিল, আর কিছু ফিরিয়ে দেব না। ফিরিয়ে দিতে হবে না, কেউ তো বকবে না, কেউ না, কেউ না। কিন্তু রোজ সকালে এসে তোমরা এই খেলনাগুলো নিয়ে আমার এই দরজার সামনে কিছুক্ষণ ধরে খেলো, আবার এগুলো যখন পুরনো হয়ে যাবে আমি নতুন খেলনা আনিয়ে দেব। বেশ ভাই, আমরা রোজ এখানে খেলে যাব। ও ভাই, সেপাইগুলোকে এখানে সব সাজা, আমরা লড়াই লড়াই খেলি। বন্দুক কোথায় পাই? এই যে একটা মস্ত সরগাতি পড়ে আছে, এইটিকে ভেঙে ভেঙে বন্দুক বানাই। কিন্তু ভাই, তুমি যে ঘুমিয়ে পড়ছো। হ্যাঁ, আমার ভারী ঘুম পেয়ে আসছে, কেন জানি না আমার থেকে থেকে ঘুম পায়। অনেকক্ষণ ধরে বসে আছি তো, আর বসে থাকতে পারছি নি, আমার পিঠ ব্যথা করছে। এখন যে সবে 1 প্রহর বেলা, এখনই তোমার ঘুম পায় কেন? এই শোনো, 1 প্রহরের ঘন্টা বাজছে। হ্যাঁ, ওই যে বাজছে, ঢং ঢং ঢং, আর আমাকে ঘুমোতে যেতে ডাকছে। তবে আমরা এখন যাই, আবার কাল সকালে আসবো। যাওয়ার আগে তোমাদের একটা কথা জিজ্ঞেস করি ভাই, তোমরা তো সব বাইরে থাকো, তোমরা কি রাজার ডাকঘর করাদের চেনো? হ্যাঁ, চিনি বইকি, খুব চিনি। কে তারা? তাদের নাম কি? একজন আছে বাদল হরকরা, একজন আছে শরৎ, আরো কত আছে। আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে, তারা কি আমাকে চিনতে পারবে? কেন পারবে না? চিঠিতে তোমার নাম থাকলেই তারা ঠিক তোমাকে চিনে নেবে। কাল সকালে তোমরা যখন আসবে, তখন তাদের একজনকে ডেকে নিয়ে এসে আমাকে চিনিয়ে দিও না। আচ্ছা, দেব। আচ্ছা, আজ তবে যাই। চল 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 চল। পিসেমশাই, হ্যাঁ, আজ আমার সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকে তোমার ব্যামো বেড়ে গেছে। না পিসেমশাই, না, আমার ব্যামোর কথা আমি কিছুই জানি না, কিন্তু ওখানে থাকলে আমি খুব ভালো থাকি। ভালো থাকি? সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছো। আমার দরজার কাছে রোজ যেন একটা মস্ত মেলা বসে যায়। এই তুই কি কখন শহর টিকে? হ্যাঁ, দেখো দেখি, আজ তোমার মুখখানা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। পিসেমশাই, আজ আমার সেই ফকিরও হয়তো আমাকে জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। ফকির? তোমার আবার ফকির কে? সে রোজ আমার কাছে এসে নানা বিদেশের কথা বলে যায়, শুনতে আমার ভাই ভালো লাগে। কই, আমি তো কোনো ফকিরকে জানিনি।
এই ঠিক তার আসবার সময় হয়েছে। তোমার পায়ে পড়ি, তুমি একবার তাকে বলে এসো না, তিনি যেন আমার ঘরে এসে একবার বসে। এই যে ফকির, এসো আমার বিছানায় এসে বসো। এ কি, এই যে আমি ফকির। তুমি যে কি নও তা তো ভেবেই পাই না। এবার তুমি কোথায় গেছিলে ফকির? আমি কঞ্চদ্বীপে গিয়েছিল, সেখান থেকেই এইমাত্র আসছি। পঞ্চদ্বীপে? এতে আশ্চর্য হও কেন? তোমাদের মতো আমাকে পেয়েছো? আমার তো যেতে কোনো খরচ নেই, আমি যেখানে খুশি যেতে পারি। তোমার ভারী মজা না? আমি যখন ভালো হব তখন তুমি আমাকে খেলা করে দেবে বলেছিলে, মনে আছে তো ফকির? খুব মনে আছে। বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব যে সমুদ্রে, পাহাড়ে, অরণ্যে কোথাও কিছুতে বাধা দিতে পারবে না। এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? হ্যাঁ, বাবা অমর, পাহাড়, পর্বত, সমুদ্রকে ভয় করি নে, কিন্তু তোমার এই বিষয়টির সঙ্গে যদি আবার কবিরাজ এসে জুটেন না, তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। না না পিসে মশাই, তুমি কবিরাজকে কিচ্ছু বলো না। আমি এখন এইখানে শুয়ে থাকবো, কিচ্ছু করব না। কিন্তু যেই দিনই আমি ভালো হব সেই দিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। নদী, পাহাড়, সমুদ্রে আমাকে আর ধরে রাখতে পারবে না। ছি বাবা, কেবলই অমন যায় যায় করতে নেই, শুনলে আমার মন খারাপ হয়ে যায়। যদি কিরকম দ্বীপ আমাকে বলো না ফকির। সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ। সেখানে মানুষ নেই, তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর বলে। বাহ, কি চমৎকার! সমুদ্রের ধারে? সমুদ্রের ধারে বই কি, সব মিলিয়ে পাহাড় আছে। নীল পাহাড়েই তো তাদের বাসা। সন্ধ্যের সময় সে পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি তাদের বাসায় ফিরে আসতে থাকে। সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে এক কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে? বিলক্ষণ! ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে হিরে গলিয়ে ঢেলে দিচ্ছে। আর তার কি নৃত্য! নুড়িগুলোকে ঠুং ঠাং করে বাজাতে বাজাতে কেবলই কল কল ঝড় ঝড় করতে করতে ঝর্ণাটি সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে। কোনো কবিরাজের বাবার সাধ্য নেই তাকে এক দণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে করে না রাখতো, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার এক পাশে বাসা বেঁধে সমুদ্রের ঢেউ দেখে দেখে সমস্ত দিনটা কাটিয়ে দিত। আমি যদি পাখি হতুম তাহলে বেশ হতো। তাহলে একটা ভারী মুশকিল হতো। কিন্তু শুনলাম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো বড় হলে তুমি দই বিক্রি করবে। তবে পাখিদের মধ্যে তোমার দইয়ের ব্যবসাটা তেমন বেশ জমতো না, বোধ হয় ওতে তোমার কিছু লোকসানই হতো। আর তো আমার চললো না, আমাকে শুদ্ধ তোমরা খেপিয়ে দেবে দেখছি। আমি চললো। পিসে মশাই, আজ আমার দইওয়ালা এসে চলে গেছে। গেছে বই কি, তোমার ওই শখের ফকিরের তল্পি বয়ে পঞ্চদ্বীপে পাখির বাসায় উড়ে বেলে, তার তো পেট চলে না। হ্যাঁ তা বাবা, সে তোমার জন্য এক ভাঁড় দই রেখে গেছে। ভুলে গেছে তাদের গ্রামে তার বঞ্জির বিয়ে, তাই সে কলমি পাড়ায় বাঁশির ফরমাস দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত আছে। ওমা, সে যে বলেছিল আমার সাথে তার ছোট বোনজিটির বিয়ে দেবে। তবে তো বড় মুশকিল দেখছি। হ্যাঁ, সে বলেছিল সে আমার টুকটুকে বউ হবে। তার নাকে নোলক, তার লাল ডুরের শাড়ি, সে সকালবেলা নিজের হাতে কালো গরু দুইয়ে
আমাকে নতুন মাটির ভাঁড়ে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে, আর সন্ধেবেলা গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প করবে। বাহ বাহ, খাসা বউ তো। আমি যে ফকির মানুষ, আমারই লোভ হয়। তা বাবা, ভয় নেই, এবারকার মতো বিয়ে দেখ না। আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে কোনোদিন ওর ঘরে বঞ্জির অভাব হবে না। যাও যাও, আর তো পারা যায় না, আমি চললাম, আমার কাজ আছে। ফকির, পিসে মশাই তো গিয়েছে, আমাকে এবার চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? হ্যাঁ হ্যাঁ, শুনেছি তো, তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে। সে চিঠি এখন পথে আছে। পথে? হুম। কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে গেলে আকাশ পরিষ্কার হয়ে যায়, অনেক দূরে দেখা যায় সেই ঘন বনের পথে? হ্যাঁ, তবে তুমি তো সব জানো দেখছি, সেই পথেই তো। আমি সব জানি ফকির। তাই তো দেখতে পাচ্ছি, কিন্তু তুমি কেমন করে জানলে বাবা? তা আমি জানি না, আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি, সে অনেক দিন আগে, কিন্তু কতদিন তা মনে পড়ে না। বলবো? হ্যাঁ, বলো বলো। আমি দেখতে পাচ্ছি রাজার ডাকঘর করা পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে। বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি, কতদিন কত রাত সে কেবলই নেমে আসছে। পাহাড়ের পায়ের কাছে যেখানে ঝর্ণার পথ ফুরিয়েছে, সেখান থেকে বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে। নদীর ধারে জোয়ারিয়ার ক্ষেত, তারই সরু গলির ভেতর দিয়ে সে কেবলই চলে আসছে। তারপরে আখের ক্ষেত, সেই আখের ক্ষেতের পাশ দিয়ে উঁচু আর চলে গিয়েছে। সেই আলের উপর দিয়ে সে কেবলই চলে আসছে। রাত দিন এক লাঠি চলে আসছে। ক্ষেতের মধ্যে ঝিঁঝি পোকা ডাকছে, নদীর ধারে একটিও মানুষ নেই, কেবল কাদা খোঁচা লেজ দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। আমি সমস্ত দেখতে পাচ্ছি। যতই সে আসছে দেখছি আমার বুকের ভিতর ভারী খুশি হয়ে উঠছে। বাবা, অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির, যার ডাকঘর, তুমি সেই রাজাকে জানো? হ্যাঁ বাবা, জানি বই কি। আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিতে যাই। সে তো বেশ হবে, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষে নিতে যাব। পারবো না যেতে? কেন পারবে না বাবা? তোমার আর ভিক্ষার দরকার হবে না, তিনি তোমাকে যা দেবেন অমনি দিয়ে দেবেন। না না, আমি তার পথের ধারে দরজার সামনে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইবো, আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? সে বাবা খুব ভালো হবে, খুবই ভালো হবে। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেট ভরে ভিক্ষা মিলবে। তুমি কি ভিক্ষা চাইবে? আমি বলবো, তুমি আমাকে তোমার ডাকঘর করা করে দাও। আমি অমনি লণ্ঠন হাতে দেশে দেশে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। জানো ফকির, আমাকে একজন বলেছে আমি ভালো হয়ে উঠলে সে আমাকে ভিক্ষা করতে শেখাবে। আমি তার সঙ্গে যেখানে খুশি ভিক্ষে করে বেড়াবো। কে বলো দেখি? ছিদাম। কোন ছিদাম? সেই যে অন্ধ ঘোড়া, সে রোজ আমার জানলার কাছে আসে। ঠিক আমার মতো একজন ছেলে তাকে চাকার গাড়িতে করে ঠেলে ঠেলে নিয়ে বেড়ায়। আমি তাকে বলেছি আমি ভালো হয়ে উঠলে আমিও তাকে ঠেলে ঠেলে নিয়ে বেড়াবো। বাহ, সে তো বেশ মজা হবে দেখছি। সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষে করতে হয় আমাকে শিখিয়ে দে। পিসে মশাইকে আমি বলি ওকে ভিক্ষা দিতে, তিনি বলেন ও মিথ্যে ঘোড়া, ও মিথ্যে কানা,
পায় না, এটা তো সত্যি। ঠিক বলেছো বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে ওইটুকু যে ও চোখে দেখতে পায় না। তা ওকে কানা বলো আর নাই বলো, তা ও ভিক্ষা পায় না, তবে তোমার কাছে বসে থাকে কি করতে? ওকে যে আমি শোনাই কোথায় কি আছে। কি শোনাও? বেচারা দেখতে পায় না। তুমি যেসব দেশের কথা আমাকে বলো, আমি সব ওকে শুনিয়ে দিই। তুমি সেই যে সেদিন আমাকে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, সেখানে একটু লাফ দিলে যেমন পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেই হালকা দেশের কথা শুনে ও ভাই খুশি হয়ে উঠেছিল। আচ্ছা, ওই দেশে কোন দিক দিয়ে যাওয়া যায়? ভিতরের দিক দিয়ে সে একটা রাস্তা আছে, সে হয়তো খুঁজে পাওয়া শক্ত। ও বেচারা যে অন্ধ, ও হয়তো দেখতেই পাবে না। ওকে কেবল ভিক্ষেই করে বেড়াতে হবে, তাই নিয়ে ও দুঃখ করছিল। আমি ওকে বললুম, ভিক্ষে করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। বাবা, ঘরে বসে থাকলেই বা এত কিসের দুঃখ? না না, দুঃখ নেই। প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখেছিল, আমার মনে হয়েছিল দিন যেন আর ফুরোচ্ছেই না। আমাদের রাজার নতুন ডাকঘর দেখে অতি আমার রোজই ভালো লাগে। এই ঘরের মধ্যে বসে বসেই ভালো লাগে। একদিন আমার চিঠি এসে পৌঁছবে, সেই কথা মনে করলেই আমি খুব খুশি হয়ে চুপ করে এখানে বসে থাকতে পারি। কিন্তু রাজার চিঠিতে কি যে লেখা থাকবে তা তো আমি জানি না। তা নাই জানলে তোমার নামটি তো লেখা থাকবে, তাহলেই হলো, তাই না? তোমরা দুজনে মিলে একই ফাঁসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি। কেন, হয়েছে কি? শুনছি তোমরা নাকি রটিয়েছো রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। তাতেই বা হয়েছে কি? আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামে চিঠি লিখে দিয়েছে। সকল কথাই রাজার কানে ওঠে, সে কি আমরা জানি না? তবে সামনে চলো না কেন, রাধা বাদশাদের নাম করে অমন যা তা কথা মুখে আনো কেন? তোমরা যে আমাকে শুদ্ধ মুশকিলে ফেলবে। ফকির, রাজা মশাই কি রাগ করবেন? অমনি বললেই হলো, রাগ করবে? কেমন রাগ করে দেখি না। আমার মতো ফকির আর তোমার মতো ছেলের উপরে রাগ করে সে কেমন করে রাজাগিরি ফলায় তা দেখা যাক। দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছে যেন সব স্বপ্ন। একেবারে চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা কইতে আর ইচ্ছে করছে না। রাজার চিঠি কি আসবে না? এখনই যদি এই সব ঘর মিলিয়ে যায়, যদি আসবে আসবে বাবা, চিঠি আজই আসবে। আসুন আসুন কবিরাজ মশাই। আজ কেমন ঠেকছে? কবিরাজ মশাই, আজ খুব ভালো বোধ হচ্ছে। মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। হাসিটি তো ভালো ঠেকছে না। এই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, এটি হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলছেন, দোহাই দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিন, এখন বলুন ব্যাপারখানা কি? বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। আমি তো নিষেধ করে গিয়েছিলাম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। না কবিরাজ মশাই না, আমি ওকে খুব করে চারিদিক থেকে আঁকলে সামলে রেখেছি। ওকে বাইরে যেতে দিইনি, দরজা তো প্রায় বন্ধ রাখি। হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিয়েছে। আমি দেখে এলুম তোমাদের সদর দরজার ভিতর দিয়ে হু হু করে হাওয়া বইছে। ওটা একেবারেই ভালো নয়। ওই দরজাটা বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও।
না হয় দিন 2-3 তোমাদের এখানে লোক আনাগোনা বন্ধই থাক না, কিন্তু যদি কেউ এসে পড়ে, খিড়কি দরজা আছে। ও আচ্ছা আচ্ছা, এই যে জানালা দিয়ে সূর্যাস্তের আভাটা আসছে, ওটাও বন্ধ করে দাও, ওতে রোগীকে বড় জাগিয়ে রেখে দেয়। অমল চোখ বুজে রয়েছে, বোধহয় ঘুমাচ্ছে। ওর মুখ দেখে মনে হয় যেন কবিরাজ মশাই যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলো, তাকে ভালোবাসলো, এখন বুঝি আর তাকে ধরে রাখতে পারবো না। ও কি, তোমার ঘরে যে মোড়ল আসছে, এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও, এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও। আমি বাড়ি গিয়েই একটা বিষ ভরি পাঠিয়ে দিচ্ছি, সেইটা খাইয়ে দেখো, যদি রাখবার হয় তো সেইটাতেই টেনে রাখতে পারবে। কি রে ছোড়া? আরে আরে, চুপ চুপ। না ফুকি, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোচ্ছি না, আমি সব শুনছি। আমি যেন অনেক দূরের কথাও শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা, আমার বাবা যেন শিয়রের কাছে বসে কথা করছেন। ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্ত সামান্য লোক। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে গো। ও ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে? না না, এতে আর আশ্চর্য কি? তোমাদের মতো এমন যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখছো না, ঠিক তোমাদের জানলার সামনে রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি? কি সত্যি না রে যায়? তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব। আমাকে এই যে তার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকি, এ কি সত্যিই তার চিঠি? আমি ফকির তোমাকে বলছি, এই সত্যই তার চিঠি। ফকির, ফকির বলে দাও না, এ কি সত্যিই তার চিঠি? কিন্তু আমি যে এটা কিছুই দেখতে পাচ্ছি না। আজ আমার চোখে সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, তুমি বলে দাও না, এই চিঠিতে কি লেখা আছে? রাজা লিখেছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়িতে যাচ্ছি। আমার জন্য তোমাদের মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো। রাজভবনে আর আমার এক দণ্ড ভালো লাগছে না। মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। কিসের পরিহাস? পরিহাস করেন এমন সাধ্য আছে ওর? আরে ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? হ্যাঁ, আমি খেপেছি, তাই আজ এই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন, তিনি তার রাজ কবিরাজকেও সঙ্গে করে আনছেন। ফকির, ফকির, ওই যে তার বাজনা বাজছে, শুনতে পাচ্ছ না ফকির? উনি আরেকটু না খেপলে তো শুনতে পাবেন না। মোড়ল মশাই, আগে আমি মনে করতুম তুমি আমার উপর রাগ করেছো, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এই আমি মনে করিনি। দাও, আমাকে তোমার পায়ের ধুলো দাও। না,
এই ছেলেটার ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। এতক্ষণে বোধহয় 4 প্রহর হয়ে গেছে। ওই যে ঢং 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 ঢং। সন্ধ্যা তারা কি উঠেছে ফুকি? আমি কেন দেখতে পাচ্ছি না? জানলা বন্ধ করে দিয়েছে, আমি খুলে দিচ্ছি। ও কি লোক, এটি উৎপাদ। কে তোমরা? হলো মশাই, এ তো ডাকাত নয়। কে রে? কে? আমি পঞ্চানন মোড়ল। তোদের মনে কি ভয় নেই নাকি? দেখো একবার, দেখো তো একবার, শব্দ থেমেছে। পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষে নেই, যত বড় ডাকাতি হোক না। ঘাট যে ভেঙে ফেলেছে, তার আর শব্দ নেই। কি সর্বনাশ! মহারাজ আজ রাত্রে আসবে। কত রাত্রে দুধ, কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে, ঢং 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 ঢং, তখন? হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সকলের চেয়ে বড় কবিরাজটিকে পাঠিয়ে দিয়েছেন। এই যে উনি এসেছেন। কি চারদিকে সমস্ত যে বন্ধ, খুলে দাও, খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। বাবা, কেমন বোধ করছো? খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। সব খুলে দিয়েছো, সব তারগুলিকে দেখতে পাচ্ছি, অন্ধকারের উপারকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন, তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। আমি সে তারা বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি না। তিনি সব চিনিয়ে দেবেন। আচ্ছা, এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। আচ্ছা, ওই লোকটিকে তো এ ঘরে রাখা চলবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসোনি, তিনি আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা বাবা, উনি যখন তোমার বন্ধু, তখন উনিও এ ঘরেই রইলেন। বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন। তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নেই, জানো তো সব। সে তোমার কোনো চিন্তা নেই পিসে মশাই, আমি সব ঠিক করে রেখেছি। আমি কি ঠিক করেছো বাবা? আমি রাজার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরে হরকড়া করে দেন। আমি অমনি লণ্ঠন হাতে দেশে দেশে ঘরে ঘরে তার
চিঠি বিলি করে বেড়াবো। হাই আমার কপাল। পিসে মশাই, রাজা আসবে, তার জন্য কি ভোগ করবে? তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুরগির ভোগ হবে। মুড়ি মুরগি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলেছিলে রাজার খবর সব তুমি জানো, আমরা তো কিছুই জানতাম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো কিছু। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো, ওর ঘুম এলো। আমি বালকের শিউরের কাছে বসবো, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও। এখন আকাশের তারাটি থেকে আলো আসুক, ওর ঘুম এসেছে। ঠাকুরদা, তুমি অমন মূর্তিটির মতো হাত জোর করে নীরব হয়ে আছো কেন? আমার কেমন ভয় হচ্ছে। এই যে দেখছি, এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? অবিশ্বাসী কথা কয়েও না। অমল, অমল, অমল। ও ঘুমিয়ে পড়েছে। আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? আচ্ছা, দাও দাও তোমার ফুল। ও কখন রাখবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে ভুলেনি। অমল, অমল। ফুল, ফুল, বাহ! ছুটি 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 বন্ধ। খোলা আকাশের নিচে বেরিয়ে এসে অমল তার খুব ভালো লাগার পথ ধরে এই পৃথিবী ছেড়ে চলেছে তার রাজার কাছে, সেই অমৃত লোকে। তার এই বিচিত্র যাত্রায় নেই কোনো দুঃখ, নেই কোনো বিষাদ, কেবল আছে ছুটির খুশি আর চলার আনন্দ।